বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যারেশন ইংরেজি, স্পোকেন ইংলিশ বা ইংরেজি ভাষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, খুবই প্রয়োজন এবং এটা আপনার প্রায় সময় এটা লাগে, এটা আপনার লাগেই। আপনি যখন কোনো রিপোর্ট করতেছেন বা কারো কথা বলতেছেন যে অমুক এই কথা বলল, অথবা আপনি যখন আরবিতে পড়ছেন না কওল মাকুলা, ওইরকম আর কি। কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে বিষয়টা আছে, এই যে এটাই হচ্ছে আপনার ন্যারেশন, অর্থাৎ তো এই কওল মাকুলের মতো, অর্থাৎ কারো কিছু বর্ণনা করা, এটা খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে এটার ব্যবহার অনেক বেশি। তো আসলে আমরা ন্যারেশনটা বুঝি। ন্যারেশন ইজ দ্য প্রসেস, এটা একটা প্রক্রিয়া, অফ চেঞ্জিং ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট স্পিচ, অথবা এটাকে বাইশ বার্সা অ্যাড করা যায়। বাইশ বার্সা মানে উল্টাও হয়। তো এটা উল্টা হয় মানে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ হয়, আবার আপনার কি হয়, এই ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট স্পিচ আবার উল্টাও হয়। কি হয় মানে উল্টা সেটা থেকে বাইশ ভার্সা মানে উল্টাও হয়। এই ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচের কি করা হয়, নেওয়া হয়। তো আসেন, এটা হচ্ছে তারপরে আরবিতে আমরা যেটা পড়ছি, যেমন কলা সালা আমারা, এগুলো আর কি। যে সে বলল, সে আবেদন করলো, নির্দেশ দিল, তাইলে এরপর ও নসিহত করলো। তাহলে এই যে বিষয়গুলো আরেকজনকে করা, তো এখানে হচ্ছে কি কওল মাকুল আর কি। তো অন্যের বক্তব্য নিচের ভাষায় বলাটাই ন্যারেশন ইংরেজিতে। আচ্ছা, ঠিক আছে। এরপরে এই ব্যাকশিফট, এটা একটা প্রসিদ্ধ রুল, এটা পড়বো ইনশাল্লাহ আমরা এই এখানে পড়বো। এরপর আসলে আমরা এখন বুঝি ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। শব্দটা ডাইরেক্ট বলি আমরা, কিন্তু এই সাধারণভাবে ডাইরেক্ট এখন কম ব্যবহারে আমরা ডিরেক্ট বলি আর কি। ডিরেক্ট, এটাই সুন্দর। তারপর আসেন, তাহলে এখন ডিরেক্ট স্পিচ কি? বক্তার কথা হুবহু, বক্তা যা বলেছে তা। যেমন কে বললো কি, আমি খাবো না, শেষ। এটা কারো কথা, আপনি বললেন যে রাশেদ বলল, আপনি বললেন যে সে বলল আমি খাবো না। এই যে আমি খাবো না কথাটা আছে, আমি খাবো না, এটা কি মোতাকাল্লিমের কথা না এটা তার কথা? এটাই তার কথা। তাহলে ডাইরেক্ট সে যেমনি বলছে এমনি মোতাকাল্লিম বর্ণনা করছে, এটা হচ্ছে ডাইরেক্ট। আর যে মোতাকাল্লিম এমনি বর্ণনা করি, একটু পরিবর্তন করে, যেমন সে বলল, এটা পরিবর্তন করে যে সে খাবে না। তাহলে দুইটা কথায় কি আছে, সে খাবে না, দুইটা কথা ঠিক আছে, কিন্তু ব্যবধানটা দেখেন। এখানের মধ্যে আমি খাবো না বলে ডাইরেক্ট যেভাবে ওই ওই লোক বলেছে মোতাকাল্লিম, সেভাবে বক্তা সেইভাবেই বর্ণনা করলো। কিন্তু পক্ষান্তর দেখেন, দ্বিতীয় পর্যায়ে গিয়ে দেখেন, এই যে সে বলল যে সে খাবে না, তাহলে মোতাকাল্লিম নিজে থেকে পরিবর্তন করে বলল। এটাই হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্ট মানে কি হুবহু বলা, আর ইনডিরেক্ট মানে কি নিজের ভাষায় সেই বক্তব্য নিজের ভাষায় প্রকাশ করা, মোতাকাল্লিম নিজের মতো করে বলা। এখন দেখেন এটা দুই রকম। ডিরেক্ট ওই যে এটা তো এখানে আছেই। তো ডিরেক্ট স্পিচ কি, যেমন হি সেইড আই এম বিজি নাও, সে বলল আমি এখন ব্যস্ত আছি। ইনডিরেক্ট স্পিচ নিজের ভাষায় বলা, হি সেইড দ্যাট, সে বলল যে শি ওয়াজ, ও এখানে আই এম মানে তাহলে মহিলা, শি ওয়াজ বিজি দেন, সে তখন ব্যস্ত ছিল। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কি কি পরিবর্তন করছি। এখানে ছিল আই, আমরা বানাইছি শি। মানে আই বলতে যারা বুঝাইছে, এখানে আই বলতে তো এখানে মেয়ে ছিল একটা, তো ওই মেয়ে শি আমরা গায়েবে নিয়ে আসছি। এখানে এম ছিল, এম এটা মূলত এরকম আর কি, এটা কন্ট্রাকশন এখন আপনাকে পড়াই নাই। কন্ট্রাকশনের মধ্যে আপনি পড়বেন যে আই আই এম, এটাকে সংক্ষিপ্ত বলে আই এম, এভাবে। এরপরে গো টু,
এটাকে সংক্ষিপ্ত বলে গট গট্টা, এবার সংক্ষেপে বলা হয় আর কি, এগুলো পড়বেন আপনি। তো আই অ্যাম এখানে টেনশনের কিছু নেই। এরপরে কেন অনেক সময় দেখা যাবে যে এভাবে দেখবেন, এই আই মানে আই হ্যাভ, আই হ্যাভ এভাবে সংক্ষেপে আই বলে। এরপর দেখবেন যে অনেক সময় এভাবে এভাবে লেখা দেখবেন ইউ ইউ, এরপরে এটা দিয়ে এ আর এভাবে লেখা দেখবেন। তো এটা হচ্ছে কি মানে এটা আর এই আর মানে সংক্ষিপ্ত করছে। এরপর আপনি দেখবেন যে একটা কনফিউশন শব্দ আছে, তো এগুলো কন্ট্রাকশন মানে সংক্ষিপ্ত গ্রুপ আর কি। তো বেশি জানার দরকার নাই, যতটুকু দরকার ততটুকু আমি বললাম। আসেন তারপরে, তাইলে আই এম, এম ছিল, এম যেহেতু বি ভার্বের প্রেজেন্ট বর্তমানকাল, এটা হয়ে গেল ওয়াজ। বিজি বিজি আছে, নাও, নাও হয়ে গেল দেন। এই যে পরিবর্তনটা করলাম এটাই মূলত ন্যারেশন, এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের ন্যারেশন। আমরা বর্ণনা করলাম, রিপোর্ট করলাম কারো ব্যাপারে, সে কি বলছে ওই কথাটা আমি আমার মতো করে বললাম, এটাই ন্যারেশন, এটাই মেন পয়েন্ট। তাহলে এখানে লক্ষ্য করেন এই কথাটা সে বলেছে, সে বিজি ছিল, সে এখন বিজি আছে। তাহলে এই কথাটা আমি যখন বলতেছি, এই লোক যখন এই কথা বলছে তখন তার কাছে বর্তমান, আমি যখন বলতেছি তখন আমার কাছে তো এই কথা বর্তমান নাই, এই কথা অতীত। সেইড এটা বলে যে এটা অতীত। তাহলে এখানে এই এই দুইটা উঠাই, এই দুইটা উঠে বেশিরভাগ সময় দ্যাট আসে। আমরা কানেক্টর মধ্যে পড়বো আর কি, এটা একটা কানেক্টর বা এটা এটা ধরেন একটা জোড়া আর কি, জোড়া। তো এই সাধারণ বাক্যের মধ্যে এরকম হয় যে এই দুইটা উঠে এটাকে কোটেশন মার্ক বলে আর কি, ডাবল কোটেশন মার্ক। এই ডাবল কোটেশন মার্ক বা উদ্ধরণ চিহ্নটা উঠে দ্যাট বসে, বাকি বাক্য আমাদের টেন্স অনুযায়ী বসাইতে হবে। তাহলে আমরা দেখেন ওইখানে ওই লোকটা আই বলছিল, এখন তার সে, এখন তো আমি তো আই বলতেছি না, আমি বলতেছি তার কথা, তাহলে সি, এই আইটা সি হয়ে গেছে। এম এটা তো তার বর্তমান ছিল, এখন অতীত যেহেতু এজন্য এম এর অতীত হচ্ছে ওয়াজ। বিজি নাও, নাও যখন থাকবে, এখন এখনের অতীত হবে কি দেন, তখন। তাহলে সে কি বলল, সে বলল যে সে তখন ব্যস্ত ছিল। এটা হচ্ছে আমার ভাষায় আমি বলতেছি, তত বুঝলেন। এরপর আসেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা হচ্ছে যে ওই যে কোটেশন মার্ক এটা উঠে উপযুক্ত কানেক্টর বসে, মানে এখানে তো দ্যাট বসছে, দ্যাটও একটা কানেক্টর। এবার কানেক্টর অনেকগুলো আসবে এই পাঠের মধ্যে আমরা পড়বো। এরপর আসেন পার্টস অফ স্পিচ, পার্টস অফ ডিরেক্ট স্পিচ। দেখেন এখন দেখেন এই ডিরেক্ট স্পিচের কয়েকটা অংশ আছে, কয়েকটা টুকরা আছে, কয়েকটা ভাগ আছে। যেমন এটা বুঝলেই আপনি ন্যারেশনটা সহজে নির্ণয় করতে পারবেন। এটাই আপনার জন্য সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আপনি ডিরেক্ট স্পিচ, মূল যে কথাটা, মূল যে বাক্যটা, ওই বাক্যটা আপনার ধরতে পারছেন কিনা। তিনটা অংশ থাকে, যেমন রিপোর্টিং ক্লজ দরকার নাই, অর্থাৎ হি শি, শি সেইড, তাহলে শি সেইড এটা হচ্ছে কউল। সিম্পলি আমরা ইফ আই কনভার্ট ইট, ইফ উই কনভার্ট ইট টু অ্যারাবিক অ্যাকসেন্ট, তাহলে তখন আমরা দেখব এটা কউল, এটা কউল। আর আই এম বিজি নাও, আমি ব্যস্ত আছি, এটা হচ্ছে মাকুলা, এটা হচ্ছে কি মাকুলা, এটা হচ্ছে মাকুলা। তাহলে এই হচ্ছে কল, কল রসুল্লাহ সাল্লাম আর দিন আর নসিহা। তাহলে কল রসুল্লাহি এতটুকু কউল, আর আদিন আর নসিহা এতটুকু হচ্ছে মাকুলা। তারকিব জানলে এটা অবশ্যই ভালো করে বোঝার কথা। তাহলে এই বক্তার কথাটা, তাহলে এখানে দেখেন এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে বলাটা, এই বলাটা হচ্ছে মূলত আপনার এই মূল রিপোর্ট, এখানে দেওয়া আছে রিপোর্টিং ভার্ব, এই দুইটা মিলে হচ্ছে কউল। কউলের ভিতরে যে ফেলটা থাকে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা বুঝতে হবে। রিপোর্ট ভার্ব মানে কি, রিপোর্ট মানে কি যে রিপোর্ট করে, সাংবাদিকের সংবাদ করে না, যে মন্ত্রী সাহেব এটা বলেছেন, এই যে বলেছেন যেখানে যেখানে আছে, বর্ণনা করেছেন, বলেছেন, মত দিয়েছেন, সবখানে এই ন্যারেশনের কাজ কারবার আছে। এই জন্যই এটা আপনাকে পড়াচ্ছি, আদারওয়াইজ এই চ্যাপ্টারটা আমি ইগনোর করি, এটা আমার কাছে অনেক মানে বোরিং লাগে, এটা আমি
ফার্স্ট টাইম যখন আমি এটার ক্লাস করছিলাম অনলাইনে, আমি বুঝতে অনেক কষ্ট হয়েছে। আমি মানে অনেক কাঁদছি ওই দিন, যে আমি সব বুঝছি কিন্তু এই পার্টটা আমি বুঝতেছি না কেন। তো আলহামদুলিল্লাহ এরপর আমি পুরো ক্লাস কয়েকবার দেখলাম, নোট করলাম, রাত সারা রাত জেগে নোট করে নোট জমা দিয়ে তারপর আমি মনে শান্তি পেলাম যে তখন আমি বুঝলাম ন্যারেশন জিনিসটা কী। তাহলে অনেক কঠিন জিনিস, আপনি আহ, ভয় পাওয়ার কিছু নাই। আমি সহজে বলতে চাই যে দেখেন এখানের মধ্যে আপনি অনেক কিছু জেনে ফেলছেন এতটুকু বুঝতে পারলে। এই অংশটার মধ্যে আপনাকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছি, পরিবর্তনটা দিয়ে খেয়াল করবেন। আচ্ছা, এরপর আসেন রিপোর্টেড স্পিচ মানে মাকুলে, এটা মাকুলে মনে রাখবেন। তাহলে কলের মধ্যে যে ফেলটা থাকবে এটাই আমাদের রিপোর্টেড ভার্ব, আর এটা হচ্ছে কি মাকুলা, এটা হচ্ছে মাকুলা। এরপর আসেন, আচ্ছা তারপর আমরা এখানে চলে আসি। এখন দেখেন এখানে কি বলছে, মেইন চেঞ্জ ইন ন্যারেশন, ন্যারেশনের মধ্যে যে পরিবর্তনটা হয়, কি পরিবর্তনটা হয়, চেঞ্জেস, মেইন চেঞ্জেস ইন ন্যারেশন, ন্যারেশনের মধ্যে মেইন পরিবর্তন, মূল পরিবর্তনটা কি সেটাই বলবে। পাঁচটা পরিবর্তন হয় কখন, ইনডাইরেক্ট স্পিচের মধ্যে। ডিরেক্ট স্পিচ তো যেভাবে আছে সেভাবেই, যেমন কে বললো, এই যে উদাহরণটা দিলাম, এই যে সে বললো আমি খাবো না, এটা যে খাবো না আমি খাবো না ব্যাস, কথার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ফ্যাস নাই। প্যাঁচ হচ্ছে কখন, যখন আমি এটাকে আমার মতো করে বলতে যাবো যে সে খাবে না, এই যে প্যাঁচটা লাগলো, বা যে সে খায়নি, সে বলল যে সে খাবে না, শেষ, ঠিক আছে। এরপরে কে বলল যে আমি, যেমন সে বলল কি, সে বলল আমি ভালো ভালো আছি। এখন এটাকে যদি আপনি নিজের ভাষা বলে, তাহলে সে বলল যে সে ভালো, সরি আই থিঙ্ক এটা, সে বলল যে সে, আমি সে বলল যে সে ভালো ছিল। তাহলে দেখেন, সে বলল সে ভালো আছে, তাহলে বলল মানে অতীত, তাহলে এখানে এখন যখন আমি এটাকে আমার মতো পরিবর্তন করলাম তখন সে বলল, এটা এটা এখানে আসবে, সে বলল যে সে ভালো ছিল। দেখেন পরিবর্তনটা বোঝা যায়, হ্যাঁ কত পরিবর্তন হয়েছে। আমিটা হয়ে গেছে সে, ছিলটা হয়ে গেছে, আশিটা হয়ে গেল ছিলে, ছিল, এতটুকুই বুঝতে হবে। তারপর আসেন এখানের মধ্যে কি আছে, চেঞ্জেস, কি কি চেঞ্জ হবে, এটা এটা মুখস্থ করতে হবে। চেঞ্জ, রিপোর্টিং ভার্ব, টেন্স, প্রোনাউন, টাইম এন্ড প্লেস, সেন্টেন্স স্ট্রাকচার। রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্ব কি হবে, চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে, টেন্স চেঞ্জ হবে, প্রোনাউন চেঞ্জ হবে, টাইম অ্যান্ড প্লেস এগুলো চেঞ্জ হবে, স্ট্রাকচার চেঞ্জ হবে। দেখা টাইম দেখে, যেমন নাও ওটা হয়ে গেছে দেন, ওই যে উদাহরণের মধ্যে দেখলেন আই ছিল, আই এম, ওখানে পুরুষের কারণে সি হয়েছে, এখানে হি হয়ে যাবে। টেন্স, টেন্স মানে কাল, বারবার কাল, তাহলে এখানে ওই এম বর্তমান ছিল, এটা ওয়াজ হয়ে গেছে অতীত। সেইট, এটা হয়ে যাবে আস্কেট, এগুলা জায়গা বিশেষ। এটা হচ্ছে রিপোর্টিং ভাব, মানে যদি কোথাও ধরনে বোঝা যায় যে বলছে মানে জিজ্ঞাসা করছে, তখন এখানে আপনি যখন পরিবর্তন করতে যাবেন, এই টু মানে কি পরিবর্তন করলে যেটা হবে, এটা হচ্ছে মূল, মূল রূপ, মূল রূপ এগুলো ছিল, পরিবর্তন করার পরে এগুলো হয়ে গেছে, দেন হয়ে গেছে। এই প্রশ্ন যদি থাকে, মূল কথার মধ্যে যদি কী থাকে, প্রশ্ন থাকে, এটা হয়ে যাবে স্টেটমেন্ট, সাধারণ বাক্য হয়ে যাবে। এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার মানে গঠন, গঠন পরিবর্তন হয়েছে। সব বাক্যে, বাক্যে সব বাক্যে পরিবর্তন হয় না, টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, এগুলো ঠিক আছে। এবার দেখেন আমরা চেঞ্জ ওয়ান, প্রথম চেঞ্জ আলোচনা করতেছি, রিপোর্টিং ভার্ব।
রিপোর্টিং ভার্ব হলো সেই ভার্ব যা বক্তার বক্তব্য প্রকাশ করে যেটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওই যে আমরা ওখানে পড়ছিলাম বললো সেইটা কলাটা আর কি, তো এটা পরিবর্তন হবে। এখন এটা পরিবর্তন হওয়ার ধরন আছে কি, এটা সেন্টেন্সের ধরন ও অর্থ অনুযায়ী একটা ধরন একটা অর্থ চেঞ্জ হবে। বাই সেন্টেন্স টাইপ, ধরন অনুযায়ী কি, ধরন অনুযায়ী কীভাবে, যে যেমন সাধারণ বাক্যের মধ্যে বলছে সেইট, তখন এটা কি হয়ে যাবে, সেইট থাকবে সাধারণ বাক্যে সেইট বললে সেইট থাকবে। কিন্তু এই সেইটটা যখন প্রশ্নবোধক বাক্যের মধ্যে ব্যবহার হবে তখন, অর্থাৎ যখন ইয়েটা ডাইরেক্ট স্পিচটা প্রশ্নবোধক বাক্য হবে, তখন রিপোর্টার বারোর মধ্যে গিয়া সেইটটা আস্কেড হয়ে যাবে, আস্কড। যেমন এই যে এখানে বুঝেন, সে বলল আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। এখন আপনি পরিবর্তন করলেন, এক্সাম্পল না দিয়া আমরা এখানে প্রম টু ব্যবহার করতে পারি, প্রম টু মানে যা ছিল যা হইল। তাইলে এখানে শি সেইড আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। এবার শি সেইড দ্যাট শি ওয়াজ টায়ার্ড, সে বলল যে সে ক্লান্ত ছিল, অতীত, এটা অতীত হয়ে যাবে। তারপরে এগুলা ব্যাকশিফট রুল একটা নিয়ম আছে, ওটা পড়লে বুঝবেন। এখানে দেখেন প্রশ্ন করছে, মেন ইয়েতে প্রশ্ন আছে যে হি সেড হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো, বা হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তাহলে মেন ইয়ের মধ্যে রিপোর্টের মধ্যে এই মেইন রিপোর্টের মধ্যে কি আছে, প্রশ্ন আছে। এই জন্য যখন প্রশ্ন থাকবে মানে রিপোর্ট ইয়ের মধ্যে মেইন কথার মধ্যে যখন প্রশ্ন থাকবে, মেইন বাক্যটা যখন প্রশ্নবোধক হবে, তখন এই সেইটটা, এই যে বলাটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কী হবে, হি আস্কড, তাহলে হি ঠিক আছে, হি আস্কড, সে প্রশ্ন করলো, হোয়ার আই অ্যাম ওয়ার্কড, কোথায় আমি কাজ করি। তাহলে এখানে এটা আর হোয়ার, এটা যেখানে অর্থ দিচ্ছে, বা যেতে কোথায় আমি কাজ করলাম, তাহলে এখানে আর ইয়া নাই, প্রশ্ন নাই, এটা সাধারণ বাক্য হয়ে গেছে। তারপর আছেন ইম্পারেটিভ, যখন ইম্পারেটিভ হবে আর কি, ওই যে আবেগ, তখন এখানে এই সেইট যদি থাকে মেন মানে সেইট কথাটা পাল্টে হয়ে যাবে টোল্ড বা অর্ডার্ড হয়ে যাবে। ইম্পারেটিভ মানে কি, আদেশ নিষেধ অনুরোধ। যেমন ফাদার সেইড, এই সেইড আছে মানে বলাটা আছে, কলা আছে, তো এটা ওপেন দ্য ডোর, দরজা কী করো, বন্ধ খোলো। এখন এটা যখন ফাল্টামু, তখন ফাদার টোল্ড মি, পিতা আমাকে বললেন। দেখেন সেইড হয়ে গেল টোল্ড, কারণ এখানে নির্দেশ আছে, বলা আছে। মি টু, আমাকে বললেন, ওপেন দ্য ডোর, দরজা ওপেন করতে। এখানে একটা ছোট্ট ট্রিক বলে দেয়, সেটা হচ্ছে সেইড অ্যান্ড টক। সেইড তো মাঝ, এটা সেই হয়েছে, তাহলে সে মানে বলা, টক মানিয়ে বলা। তো সে মানে হচ্ছে একজন বলা, এক ব্যক্তি বলা, আর টক মানে দুজন বলে। এই জন্য আমরা শুনি না টকশো, টকশো মানে কি, ওইখানে কথা বলটা একজনে বলে চলে যায় না, ওখানে শো হয়, ওখানে কথার মেলা হয়, বৈঠক হয়, সবাই কথা বলে। টোল্ড মি, তিনি আমাকে বললেন, ওপেন দ্য ডোর টু, হি টোল্ড মি টু, তিনি আমাকে বললেন, টু ওপেন দ্য ডোর, দরজা খুলতে, তিনি আমাকে দরজা খুলতে বললেন। অফটেটিভ, এটা হচ্ছে কি করা, দোয়া করা আর কি, শুভকামনা চাওয়া। এখানের মধ্যে যদি সেট থাকে এটা হয়ে যাবে উইল টু প্রেয়ার। যেমন এখানে দেখেন, গ্র্যান্ডমাদার সেট, গ্র্যান্ডমাদার বলল, মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। এখন গ্র্যান্ডমাদার আছে, সেইড হয়ে গেল প্রেড, কামনা করলেন, দোয়া করলেন, দ্যাট যে আল্লাহ মাইট ব্লেজ মি, এখানে দেখেন ইউ হয়ে গেছে মি, আল্লাহ মাইট ব্লেজ মি, আল্লাহ আমার কল্যাণ করে, আল্লাহ যেন আমার কল্যাণ করে। তাহলে দেখেন
এখানে মে যেহেতু আছে, বাক্যটা মে দ্বারা বুঝে যেটা অপটেটিভ মানে দোয়া কামনার বাক্য। তো দোয়া কামনার বাক্যের মধ্যে হয়ে যাবে দোয়া কামনা করলেন, তিনি দোয়া কামনা করলেন। এখানে আছে সেড, তিনি বললেন। এরপর এখানে আছে আবেগ, এক্সক্লেমেটরি আবেগ। তো আবেগের মধ্যে কি হয়ে যাবে, সেড শব্দটা পরিবর্তন হয়ে যাবে এক্সক্লেমড। সেড যেটা আছে এটা এক্সক্লেমড হয়ে যাবে, যেমন হি সেড, তিনি বললেন, হুররে, হুররা, উই ওন, আমরা জিতে গেছি। তাহলে দেখেন হি এক্সক্লেমড, তাহলে এখানে অতীত, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, আর কিছু আছে নাকি, দ্যাট দে হ্যাড ওন, একটু স্পেসের কারণে এই পৃষ্ঠে চলে আসছে, দ্যাট দে হ্যাড ওন। তাহলে দেখেন তিনি বললেন, কি বললেন, অতীত, এটা সের বি টু, সে মানে বলা, আর সে মানে সেড মানে বললো, বি টু অতীত। তিনি বলল, কি বলল, মানে কলা, হুররা, হেই, উই ওন, আমরা জিতে গেছি। এটা যখন আপনি আপনার ভাষায় বলতে যাবেন যে হে, এই কথাটা, তখন এখানে যেহেতু আবেগ আছে, তো আবেগ থাকলে এটাকে পরিবর্তন করতে হবে, হি এক্সক্লেইমড, সে আবেগ আপ্লুত হলো, উইথ জয়, আনন্দের সাথে, দ্যাট, যে, দে হ্যাড ওন, যে তারা জিতে গেল। তিনি ওই আনন্দের সাথে কি করলেন, এক্সক্লেইমড, আবেগ আপ্লুত হলেন, আনন্দিত হলেন, খুশি হলেন, উচ্ছ্বসিত হলেন। তারপর আসতে পারেন এরপর আসেন এখানে কি আছে, ওই ওটার সাথে করে আমরা এখানে দিয়ে দিছি। তাহলে রিপোর্টিং পার্ব একটা পরিবর্তন হচ্ছে, আমরা দেখলাম এটা সেন্টেন্সের টাইপ অনুযায়ী, মানে আমাদের মেন যে কথাটা, মেন যেই রিপোর্টটা, ওই রিপো সরি মানে মেন যে স্পিচটা, মেন যে কথাটা, মেন বক্তব্যটা অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্ব মানে কলাকে পাল্টাইছি, সেইটকে পাল্টাইছি। কলা যেরকম মাজি, মজার ইয়াকুলু, অতীত, সেইটটাকে পাল্টাইছি। এরকম অর্থ চিন্তা করে আমরা সেইটকে পাল্টামু। যেমন এখানে অবশ্য মূল রূপটা দেওয়া হয় নাই, এটা একটু, এটা এখানে এক্সাম্পলে ঠিক আছে। তাহলে দেখেন মিনিং হিসেবে, যেমন অর্ডার, তো অর্থ হিসেবে পরিবর্তন হবে, যেমন দ্য অফিসার, মূলত ছিল কি অর্ডার, দ্য অফিসার অর্ডার্ড দ্য অফিসার অর্ডার্ড স্ট্যান্ড আপ, অফিসার নির্দেশ দিল কি দাঁড়াও। তো এটাকে আমরা আমাদের ভাষায় বলতে গেছি, তখন দ্য অফিসার অর্ডার্ড দ্য সোলজার্স, অফিসার সৈন্যদেরকে, সোলজার্স জমা, সৈন্যদেরকে নির্দেশ দিল টু স্ট্যান্ড আপ, দাঁড়াইতে। তাহলে আমরা এখানে আমাদের মেন কথাটা কি আছিল, দ্য অফিসার অর্ডার এই পর্যন্ত ছিল, আর এখানে কোটেশন দিয়ে স্ট্যান্ড আপ, অফিসার অর্ডার দিল বা বলল, এখানে অর্ডার না দিয়ে বললই বলি, বলল অফিসার বলল স্ট্যান্ড আপ, তখন আমরা কথার ধরন অনুযায়ী বুঝলাম যে দাঁড়ানো কিন্তু একটা নির্দেশ, এই যে আমরা অর্ডার দ্বারা পাল্টায় ফেলাইছি, নির্দেশ, কমান্ড, কমান্ড মানেও কি নির্দেশ। তাহলে দ্য ক্যাপ্টেন কমান্ডেড, ক্যাপ্টেন কি দিল, কমান্ড দিল, নির্দেশ দিল, দ্য প্লেয়ার্স, খেলোয়াড়দেরকে, টু মুভ ফরওয়ার্ড, সামনে সরে যাওয়ার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য, মুভ ফরওয়ার্ড সামনে এগিয়ে যাওয়া, সরে যাওয়া, সরা। তাহলে দেখেন এখানে মূল কি ছিল, দ্য ক্যাপ্টেন সেড, এরপর ছিল কি মুভ ফরওয়ার্ড, নির্দেশ, কমান্ড, যে ক্যাপ্টেন বললো কি মুভ ফরওয়ার্ড, সামনে যাও, সামনে এগিয়ে, সামনে এগিয়ে, আর দাঁড়িয়ে গেলে তোমরা একটু এগিয়ে যাও,
তো এখন এখানে যেহেতু তিনি এগিয়ে যাওয়া বললেন, বুঝালে একটা কমান্ড দিচ্ছে, তাদেরকে নির্দেশ দিচ্ছে। আর কমান্ড ফলো করা জরুরি, অর্ডার ফলো করা জরুরি না। অনেকে অনেক অনেক অর্ডার দিবে, কিন্তু অর্ডার মানতে হবে না, কিন্তু কমান্ড এমন ব্যক্তি থেকে হয় যার যেটা মানতে হয়, ফলো করা আবশ্যক। শুড অবেইড, শুড অবেই, আচ্ছা বি অবেইড, যেটা মান্য হয়। আচ্ছা, এরপরে কি বললো, অ্যাডভাইস মানে কোনো বাক্যে উপদেশ বোঝায়, যেমন মাই মাদার অ্যাডভাইসড মি, তাহলে এখানে মাই মাদার সেইড, আমার মা বলল, কি বলল, ড্রিঙ্ক মোর ওয়াটার, আরও পানি পান করো, উপদেশ দিলেন, উপদেশ দিলেন। তাহলে এখানে যেহেতু পানি পান করে কখন নির্দেশ হয় না, এটা উপদেশ হয়, ভালো কামনা করে যেটা বলে এটাই উপদেশ। তাহলে তাহলে মাই মাদার অ্যাডভাইস না হয় এখানে সেইড, আমার মা বলল, কি বলল, টু ড্রিঙ্ক মোর ওয়াটার, পানি পান করার জায়গাটা আমি আমার ভাষা বর্ণনা করতেছি যে মাই মাদার অ্যাডভাইসড মি টু ড্রিঙ্ক মোর ওয়াটার, এটা হচ্ছে আমাদের ন্যারেশনের পরে। আগে ছিল কি, মাই মাদার সেইড, আমার মা বলল, ড্রিঙ্ক মোর ওয়াটার, আরও পানি পান করো। তারপরে রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হিম, এগুলো কাছাকাছি। তাহলে এখানে মূলত ছিল কি, সেইড হি সেইড, সে বলল, ওয়েট ওয়েট, শেষ এতটুকুই। তো সে আমাকে কি বললো, ওয়েট বললো, তাহলে ওয়েট বললো মানে কি, সে হি রিকোয়েস্টেড টু মি ওয়েট ফর হিম, সে আমাকে অনুরোধ করলো তার জন্য অপেক্ষা করতে। বা এখানে ওয়েট ফর মি, এখানে মি ছিল, মি মি, হি সেইড টু, হি সেইড টু মি, সে আমাকে বলল, ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। তো এখন আমি কি করলাম, এটা আমার বাসায় বলতেছি যে হি রিকোয়েস্টেড মি, হে আমার বলে না, সে আমার অনুরোধ করছিল, টু ওয়েট ফর হিম, তার জন্য অপেক্ষা করতে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি এগুলো প্রয়োজন ভেদে শুধু এই উদাহরণটা মুখস্থ করবেন, কী ছিল না ছিল চিন্তা করার দরকার না, বাদ দেন, শুধু এই উদাহরণটা মুখস্থ করবেন। দ্য অফিসার অর্ডার্ড দ্য সোলজার্স টু স্ট্যান্ড আপ, দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য প্লেয়ার্স টু মুভ ফরওয়ার্ড, মাই মাদার অ্যাডভাইসড মি টু ড্রিঙ্ক মোর ওয়াটার, হি রিকোয়েস্টেড টু মি টু ওয়েট ফর হিম, ফাদার ওয়ার্নড, পিতা সতর্ক করলো, মি আমাকে, নট টু বি লেট, দেরি না করতে, মাই বস পারমিশন অনুমতি, ওয়ার্নিং সতর্কতা, পারমিশন, মাই বস অ্যালাউড মি, আমার বস অনুমতি দিল আমাকে, টু লিভ আর্লি, দ্রুত চলে যেতে, দ্রুত যাওয়ার জন্য আমাকে কি দিলেন, লিভ মানে ছেড়ে যাওয়া আর কি, ছেড়ে যাওয়ার জন্য, ত্যাগ করার জন্য অনুমতি দিলেন। ইনভিটেশন, এটা হচ্ছে কি আমন্ত্রণ। তাহলে সি ইনভাইটেড মি, সে আমাকে আমন্ত্রণ করলো, টু হার বার্থডে, তার জন্মদিনে, টু হার বার্থডে পার্টি, তার জন্মদিনের অনুষ্ঠানে। সাজেশন, সাজেশন মানে কি করা, সাজেশন, সাজেশন বলি না আমরা, কাউরে প্রস্তাব দেওয়া, ইঙ্গিত দেওয়া, তারপরে কাউরে কোনো কিছু এই উপস্থাপন করা আর কি, সাজেশন। তো এটা হয়ে যাবে সাজেস্টেড অতীত আর কি, বি টু। মাই ফ্রেন্ড সাজেস্টেড, আমার বন্ধু প্রস্তাব দিল, গোয়িং বাই বাস, বাস, বাসে দিয়ে যেতে, বাস দিয়ে যাওয়ার জন্য কি দিল, সাজেস্ট দিল। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাজেস্টের পরে সবসময় বিং হয়, বিং। আমরা যে বিং পড়ছিলাম, বিং মানে কি, বিং মানে তো আমরা জানি কি, বিং মানে হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ভার্ব ওয়ান প্লাস কি আইএনজি। যেমন প্লে ছিল, যেমন ইট ছিল খাওয়া, হয়ে গেল ইটিং। তাহলে এখানে এই যে বিং আছে, এই বিংটা দুই রকম, একটা হচ্ছে ফেলের ইং বিং, আর একটা হচ্ছে এস এম এর বিং, একটা বিং এস এম, একটা বিং ফেল।
তাহলে এখানের মধ্যে দেখেন যে একটা বিং হচ্ছে এসএম আর একটা বিং হচ্ছে ফেল। তাহলে এখন এটা বলছিলাম আপনারা বাক্যের মাঝখানে থাকলে বা কাজ করলে ফেল, যদি কাজ না করে বা নাম বুঝায় তখন এসএম। এখানে যে সাজেস্টের পরে যে বিংটা হবে এটা এসএম এর অর্থ দেওয়া বিং। গোয়িং বাই বাস, বাস দিয়ে যাওয়ার জন্য, যেতে না যাওয়ার জন্য, মানে যাওয়াটা মাজদার অর্থে এসএম এর অর্থে যাওয়া। যেতে বললে এটা তাহলে টু গো হইতো, এটা ফেল হয়ে যেত যাওয়ার জন্য। তাহলে আমার বন্ধু আমাকে প্রস্তাব দিল বাস দিয়ে যাওয়ার জন্য। এরপরে উইশ, শুভকামনা জানানো। মাই আঙ্কল উইশড, আমার আঙ্কেল উইশ করলেন, কি উইশ মানে কি শুভকামনা জানালেন, দ্যাট যে আই মাইট সাকসিড, যেন আমি সফল হই, আমি যেন কি হই, সফল হই। সাকসিড কিন্তু বি1, মাইট এটা মডেল অক্সিলারি পরে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে প্রেয়ার, মানে দোয়া, দোয়া করার কি, দোয়া আল্লাহ তোরে বাঁচায় রাখুক। মাই গ্র্যান্ড ফাদার, আমার দাদা, গ্র্যান্ডফাদার মানে কি দাদা, আর গ্র্যান্ড মাদার মানে নানা। মাই গ্র্যান্ড ফাদার প্রেইড, আমার দাদা দোয়া করলেন, দ্যাট যে আল্লাহ মাইট ব্লেস মি, আল্লাহ যেন আমারে কি করে, কল্যাণ করে, আল্লাহ যেন আমাকে কল্যাণ করে, যেন মাইট মানে যেন। তারপরে জয়, আনন্দ উল্লাস, এখানে যদি কোনো জয় তাহলে এটা কি হয়ে যাবে, দ্য এক্সক্লেইমড, তারা আনন্দিত হলো, উইথ জয় দ্যাট হে হ্যাড অন, এটা উদাহরণটা একবার গেছে, এটা মূলত কি ছিল, এটাও ওখানে আছে, এই যে এখানে আছে এটা, এই যে সরি সরি এই যে এখানে আছে, এই যে। তাহলে এখানে কি আছিল মূলত, হি মানে দে এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন। তাহলে এখানে কি ছিল, মানে দে সেইড হুররা উই ওন, এটা বললে আর কি তারা। তো এটা ওখানে এটা উদাহরণ মুখস্থ করে নিলে চলবে। সরো, সরো, সরো মানে কি দুঃখ, ব্যথা, আবেগী হওয়া। তাহলে এখানে কি হবে, হি এক্সক্লেইমড উইথ সরো, দুঃখ যখন থাকবে বাক্যের মধ্যে, সে দুঃখের সাথে ব্যথিত হলো বা আবেগ আপ্লুত হলো, ব্যথিত হলো, সরো মানে দুঃখ, কষ্ট, শোক। দ্যাট শি হ্যাড লস্ট হার ফোন, সে দুঃখের সাথে জানাইলো, দুঃখের সাথে সে বলল আর কি, দুঃখের সাথে যে শি হ্যাড লস্ট, সে হারিয়ে ফেলেছে। লস কিন্তু লুজ থেকে আইছে, লুজ থেকে, লুজ মানে কি হারানো, এটা বি3 হ্যাডের পরে। তাহলে শি হ্যাড লস্ট হার ফোন, সে তার মোবাইল হারিয়ে ফেলেছে, দুঃখের বিষয় আর কি। তারপরে এখানে আসেন আমরা, পড়াটা খুব দীর্ঘ আর কি, তো টেনশনের কিছু নাই, এগুলা সহজ। সারপ্রাইজ, বাক্যের মধ্যে সারপ্রাইজ বোঝায়, তাহলে কি হবে, হি এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ, সে সারপ্রাইজের সাথে কি হলো, আবেগ আপ্লুত হলো। তাহলে এক্সক্লেইমড উইথ মানে কি করা, চিৎকার দিয়ে উঠা, তারপরে মানে আওয়াজ করা আর কি। তাহলে এখানে যতক্ষণ এক্সক্লেইমড উইথ আছে ওখানে চিৎকার দিয়ে উঠলো, আওয়াজ করে উঠলো। তো হি এক্সক্লেইমড উইথ এ সারপ্রাইজ, সে অবাক হয়ে চিৎকার দিয়ে উঠলো, অবাক হয়ে বলে উঠলো, এই আর কি। এখানে যেটা গেছে সি এক্সক্লেইমড উইথ সরো, সে দুঃখের সাথে বললো, শোকের সাথে জানাইলো, শোকের সাথে চিৎকার দিয়ে উঠলো। ওয়ান্ডার, ওয়ান্ডার মানে কি, অভিভূত, অভিভূত। সে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, সে অভিভূত হয়ে চিৎকার দিল বা অভিভূত হয়ে চিৎকার দিয়ে বললো, জোরে বললো যে কি, দ্যাট দ্য ভিউ ওয়াজ ভেরি বিউটিফুল, যে ভিউটা ছিল, ভিউ মানে দৃশ্য, ভিউ মানে দৃশ্য, আজ যদি একটা এস যুক্ত করেন এস, তখন ভিউ মানে মত, ভিউজ মানে মতামত। দ্যাট দ্য ভিউ, যে দৃশ্যটা ছিল, ওয়াজ ভেরি বিউটিফুল, অনেক সুন্দর। এই ভেরি কিন্তু অ্যাডভার্ব, বিউটিফুলকে আরও বুঝাইছে যে আরও বেশি মানে বিউটিফুল সুন্দর মানে আরও অধিক সুন্দর। নোট, লেটস প্লাস ভার্ব থাকলে সাধারণত সাজেস্টেড প্লাস বিং বা
সাজেস্টেড দ্যাট শুড প্লাস, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। মাই ফ্রেন্ড সেড, আমার বন্ধু বলল, লেটস গো বাই বাস, চলো বাস দ্বারা যাই। তো এটা কি বল, মাই ফ্রেন্ড সাজেস্টেড গোয়িং বাই বাস। তাহলে যদি কোনো বাক্যের মধ্যে সাজেশন থাকে, প্রস্তাব থাকে বা কোনো ইঙ্গিত থাকে, তখন এখানে বলতে হবে কি সাজেস্টেড, যে সে প্রস্তাব দিল, এতটুকুই। আচ্ছা।